তো ফাইনাল টার্মে প্রথম যে টপিকটা থাকছে, ফার্স্ট যে টপিকটা থাকবে সেটা হচ্ছে আপনাদের কন্ট্রোল ফ্লো। দ্যাট মিনস সি, ডিসিশন মেকিং। আচ্ছা, এক সেকেন্ড একটু। আচ্ছা আচ্ছা, ডিসিশন মেকিং স্টেটমেন্টস। ডিসিশন মেকিং থেকেই আসলে আমার মনে হয় কিছুটা বুঝতে পারছেন যে এই স্টেটমেন্ট গুলো বা এই স্পেশাল কিওয়ার্ড গুলো ব্যবহার করা হয় যখন কোনো প্রোগ্রামে আপনি কোনো একটা ডিসিশন মেক করেন। হ্যাঁ, কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই সিদ্ধান্তটা গ্রহণ করার পরে যেই কাজটা হবে বা যেই আউটপুটটা পাবেন সেটার বেসিসে বা সেই সিদ্ধান্তের মধ্যে শর্ত মানে সেই শর্তটার থেকে যেই আউটপুটটা আসছে আর কি, সেটার বেসিসে আবার কোনো একটা কোড আপনার রান করতে হবে, এরকম ব্যাপারটা। লেটস সে একটা এক্সাম্পল এরকম হতে পারে যে ধরেন আজকে যদি ইউনিভার্সিটি খোলা থাকে তাহলে আপনারা কি করতেন? ইউনিভার্সিটিতে যেতেন, তাই না? ক্লাসে ক্যাম্পাস মানে ক্যাম্পাসে ক্লাস করতে যেতেন। তো ইউনিভার্সিটি যেহেতু খোলা নেই তাই আপনারা ইউনিভার্সিটিতে যাচ্ছেন না। তো এই দেখেন এখানে শর্তটা কি, শর্তটা হচ্ছে ইউনিভার্সিটি খোলা আছে কিনা। ইউনিভার্সিটি খোলা থাকলে ক্যাম্পাসে যাবে, ইউনিভার্সিটি খোলা না থাকলে আর যদি না থাকে, শর্তটা যদি মিথ্যা হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা ক্যাম্পাসে যাচ্ছেন না। ব্যাপারটা এরকম। সো ডিসিশন মেকিং স্টেটমেন্ট মানে যখন ডিসিশনটা আপনি মেক করবেন, এখন ডিসিশনটা কিভাবে মেক করবেন? আপনার শর্তের উপরে বেস করে ডিসিশনটা মেক করছেন, তাই না? প্রোগ্রামিং এও আপনার এরকম কিছু সিচুয়েশন আসতে পারে, কিছু প্রবলেম আসতে পারে যেটার সলিউশন করতে হলে আপনার এইরকম কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হবে। ডিসিশনটা মেক করার জন্য কিছু শর্ত দিতে হবে, শর্তটা সত্যি হলে আপনি একরকম ডিসিশন মেক করবেন, শর্তটা মিথ্যা হলে আপনি আরেক রকম ডিসিশন মেক করবেন। ঠিক আছে, এরকম। আচ্ছা, এখন দেখেন এই কন্ডিশনাল স্টেটমেন্ট গুলোর কতগুলো টাইপ আছে। দুই ধরনের টাইপ আছে, মানে দুই ভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, কি কি উপায় ইউজ করতে পারবেন? আপনি ইফ এলস ইউজ করে ইউজ করতে পারবেন, মানে ইফ এলস, ইফ মানে কি যদি, আর এলস মানে কি কিংবা। যদি মানেই কি বোঝা যাচ্ছে যে যদির সাথেই শর্তটা থাকবে, যদি শর্তটা সত্যি হয় তাহলে একটা সিদ্ধান্ত নিব, কিংবা অন্য আরেকটা সিদ্ধান্ত নিব। বুঝতে পারছি? এখন আপনি কোয়েশ্চেন আসতে পারে যে ম্যাম শর্তটা তাহলে কি হবে, কন্ডিশনটা আসলে কি? কন্ডিশনটা হচ্ছে আমার উপরে ডিপেন্ড করছে, মানে আমার প্রবলেমের উপরে ডিপেন্ড করছে, আমার প্রবলেমটা অ্যানালাইজ করে আমার কন্ডিশনটা মেক করতে হবে। কন্ডিশনটা আপনারা বানাবেন, কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা শুধু এখানে দেয়া আছে, বলা আছে। হ্যাঁ, সো আপনার উপায় হচ্ছে এই ইফ এলস এই কিওয়ার্ডটা ইউজ করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনার একটা স্পেশাল অপারেটর ইউজ করতে পারবো। আমরা অপারেটর পড়েছিলাম মিড টার্মে, আমার মনে হয় একটু একটু মনে থাকার কথা। আমরা একটা কন্ডিশনাল অপারেটর পড়েছিলাম, সেটার নাম ছিল টার্নারি অপারেটর। সো এই টার্নারি অপারেটরটা আমরা দেখবো, হ্যাঁ আবার দেখবো, এটার এক্সাম্পল দেখবো কিভাবে টার্নারি অপারেটর, মানে এখানে আপনি ইফ এর জায়গায় এই কোয়েশ্চেন মার্কটা ব্যবহার করতে পারেন এবং এলস এর জায়গায় আপনি হচ্ছে এই কোলনটা ব্যবহার করবেন। এখানে আপনার আর কিছু লিখতে হবে না, কোয়েশ্চেন মার্ক এন্ড কোলনটাই হচ্ছে আপনার ইফ এলস এর কাজ করে দিবে। ঠিক আছে। আর আরেকটা স্টেটমেন্ট হচ্ছে সুইচ। সুইচ একটা কেসের উপরে বেস করে আপনার লিখবেন, এটাও হচ্ছে পরে আমরা দেখবো, সমস্যা নেই। আমরা আজকে ইফ এলসটা শেষ করব ইনশাল্লাহ। ইফ এলস এর মধ্যে আবার চারটা ক্যাটাগরি আছে, চার ধরনের ইফ এলস আমরা ব্যবহার করতে পারবো। প্রথমটা হচ্ছে শুধু ইফ, মানে এখানে শুধু একটা কন্ডিশন থাকবে এবং সেই কন্ডিশনটা সত্য হলেই মাত্র একটা স্টেটমেন্ট রান হবে।
কোডটা রান হবে, আর কিছুই না। এর আন্ডারে কোনো মানে কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কি হবে, তাহলে শুধুমাত্র কোডটা রান করবে না, এটাই হবে, অন্য কোনো কিছু আর রান করবে না। আচ্ছা, একটু আপনাদেরকে এক্সাম্পল দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ইফ লিখার সিনট্যাক্সটা হচ্ছে এরকম, গ্রামারটা এরকম, আপনারা প্রথমে লিখতে হবে ইফ, এই কিওয়ার্ডটা লিখতে হবে, এরপরে প্যারেনথেসিস দিতে হবে। প্যারেনথেসিস হচ্ছে কি আপনার ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের আন্ডারে আপনি যে শর্তটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই শর্তটা লিখতে হবে। এরপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই শর্তটা যদি সত্যি হয় তাহলে কি এক্সিকিউট করবে আমার কোডটা, সেটা এখানে আপনি লিখবেন। হুম। আর যদি কন্ডিশনটা ফলস হয়ে যায় কোনো কারণে, তাহলে এই ইফটা রানই করবে না, এই ইফ থেকে আমরা জাম্প করে বের হয়ে আসব। ব্যাপারটা এরকম, খুবই সিম্পল। আচ্ছা, এখন দেখেন এখানে একটা কন্ডিশন দেয়া আছে, সরি, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে। আমরা মনে হয় ডিরেক্টলি কোড ব্লকস থেকে আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। স্ট্রাকচার তো মনে আছে নাকি? স্ট্রাকচার লেগেছি। হ্যাঁ ম্যাম, মনে আছে। তো দেখেন এখানে যেভাবে ইফটা কাজ করবে, লেটস আমি এখানে জাস্ট খুবই নর্মাল, কোনো প্রবলেম সলভ করছি না, হ্যাঁ, খুবই নর্মাল একটা জাস্ট ইফটা কিভাবে ব্যবহার হয় সেটার একটা এক্সাম্পল দিচ্ছি। তো ধরেন এ একটা আমি ইন্টিজার নিলাম, সেখানে 10 একটা ভ্যালিউ রাখলাম, এখানে আমি একটা কন্ডিশন দিলাম আমার মন মতো, যে যদি এ ইজ গ্রেটার দেন 15 হয়, তাহলে আমাকে ও লেটস সে প্রিন্ট করবে যে এ, জাস্ট হচ্ছে খুব নর্মাল একটা এক্সাম্পল দিলাম, হ্যাঁ, দ্যাটস ইট, যে যদি এ হচ্ছে 15 থেকে বড় হয় তাহলে বলবে যে এ ইজ গ্রেটার। আচ্ছা, এটা যদি আমি রান করি দেখেন কি হয়। দেখেন কিছু নাই কিন্তু, তাই না? কিছু কিন্তু নাই, ফাঁকা। তার মানে কি ইফটা কাজ করছে না। কেন কাজ করছে না? কারণ এখানে এর ভ্যালিউ আমি সেট করছি কত, 10। 10 তো 15 থেকে বড় না, তাই না? এই জন্য কিন্তু এই ইফটা কাজই করছে না। তার মানে আমার কন্ডিশনটা ফুলফিল হয়নি। বুঝতে পারছি? এখন দেখেন এর ভ্যালিউটা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে আমার কি এটা রান করার কথা। সো এটা রান করতে ইজ গ্রেটার। বুঝতে পারছি? খুব সিম্পল কিন্তু, আমার মনে হয় বুঝতে পেরেছি। আচ্ছা, এখন দেখেন আর একটা সিম্পল ব্যাপার দেখাই। এখন ইফটা শেষ কোথায় হয়েছে বলেন তো? এই ইফটা কিন্তু শেষ হয়েছে এখানে এসে। হুম। এই ইফ এর আন্ডারে এই স্টেটমেন্ট শেষ হবে কিভাবে বুঝবো? এই যে এই কার্লি ব্রেসিস গুলো দিয়ে আমি বুঝবো যে এখান থেকে ইফ শুরু হয়েছে, এখানে এসে এই ইফটা শেষ হয়ে গেছে, ইফ এর কাজ শেষ। এখন এই ইফ এর বাইরে এসে আমি যদি অন্য কিছু লিখি, অন্য কিছু কোনো কাজ করতে চাই, লেটস সে দেখালাম এখানে যে দিস সিম্পল ইফ, এটা লিখলাম। লিখে এখন যদি আমি রান করি, আচ্ছা, দুইটাই রান করছে বাট এখানে একটু ঝামেলা আছে, আমি একটা নিউ লাইনের কোড দিয়ে নেই এখানে। আচ্ছা, দেখেন এইস গ্রেটারও রান করছে, আবার কি রান করছে, দিস ইজ আ সিম্পল ইফ এক্সাম্পল, এটাও কিন্তু আমার এক্সিকিউট করেছে, দুইটাই শো করছে। আচ্ছা, কেন দুইটাই শো করছে? আচ্ছা, লেটস সে আমি এখানে যদি এখন 10 দিয়ে দেই, মানে আমি কন্ডিশনটা ফলস করে দিলাম। এখন দেখেন আমার প্রথমটা কিন্তু আসছে না, ইফটা কাজ করছে না, কিন্তু কি হয়েছে, পরে আমি যেই স্টেটমেন্টটা দিয়েছি সেটা কিন্তু ঠিকই রান করছে।
তার মানে কি? তার মানে হচ্ছে ইফের বাইরে, ইফ থেকে বের হয়ে এসে যদি আমি কোনো স্টেটমেন্ট দেই বা অন্য কোনো কাজ করি, তাহলে সেটা কিন্তু এই ইফের সাথে সম্পর্কিত না। হ্যাঁ, আপনারা এটা ধরে নিবেন না যে ইফটা রান না করলেই হচ্ছে এই স্টেটমেন্ট রান করবে, এমন না। এটা যেহেতু ইফের বাইরের অংশ, তার মানে হচ্ছে ইফটা রান করুক বা নাই করুক না কেন, এইটা অবশ্যই কি হবে, রান করবে। ওকে, কারণ এটা ইফের বাইরে কিন্তু আমি কাজ করছি। ঠিক আছে, বুঝতে পারছি না ইফটা? খুব সিম্পল কিন্তু। আচ্ছা, এরপরে আসেন ইফ এলস। ইফটাতে কি হচ্ছিল? ইফটাতে শুধু আমি যাচাই করছিলাম যে আমার শর্তটা সত্য। শর্তটা সত্য হলেই আমি একটা ব্লক অফ কোড রান করতে পারবো। শর্তটা যদি মিথ্যা হয়ে যায় তাহলে ওই কোডটা আমার রান হবে না, মানে কোনো সিদ্ধান্ত আমি গ্রহণ করতে পারছিলাম না, এটাই আর কি। এখন ইফের সাথে যখন আমি এলস যুক্ত করে দিব, তখন আমার দুইটা সিদ্ধান্ত চলে আসবে। মানে শর্তটা যখন সত্য হবে তখন কিছু ব্লক অফ কোড রান হবে। শর্তটা যদি মিথ্যা হয়ে যায়, মিথ্যা হলে এলস। এলস মানে কি? কিংবা। তার মানে যদি এটা সত্য হয় তাহলে ইফেক্টটা রান হবে, যদি এটা মিথ্যা হয়ে যায় তাহলে কি হবে, এলস এর আন্ডারে যে সকল ব্লক অফ কোড আছে সেগুলো রান হবে। কনসেপ্ট বুঝেছি? আপনারা একটু মাঝে মাঝে রেসপন্স করবেন, না হলে আমি বুঝবো না যে আপনারা আদৌ আছেন নাকি ঘুমাচ্ছেন। হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে কি হবে বলেন। এখানে আপনারা, এখানে যদি আমি জাস্ট সিম্পল একটি এলস লাগিয়ে দেই তাহলেই আমার প্রবলেমটা সলভ হয়ে গেল। আচ্ছা, মিনিটে। ওকে, এখন দেখেন। আচ্ছা, এখন দেখেন এই যে দিস ইজ আ সিম্পল ইফ এক্সাম্পল, এটা কিন্তু একটা জেনারেল স্টেটমেন্ট। এটা ইফ এবং এলস এর বাইরের স্টেটমেন্ট, সো এটা আমার ইফ এলস এর মধ্যে আমি যা কাজই করি না কেন এটাতে এফেক্ট ফেলবে না। এটা আমার যেহেতু বাইরে আছে, সো এটা আমার রান করবেই সর্ব অবস্থাতেই। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে হচ্ছে আপনার নেস্টেড ইফ এলস। নেস্টেড, মানে নেস্ট মানে কি? নেস্ট মানে হচ্ছে কি, পাখির বাসা, রাইট? সো পাখির বাসায় কি হয়, আপনার প্যারেন্টস এর আন্ডারে, মানে যেই পাখি, বাবা মা পাখি থাকে, সেই পাখির আন্ডারে অনেকগুলো চাইল্ড থাকে, তাই না? বাসার মধ্যে অনেক পাখি থাকে, একটা পাখির আন্ডারে আরো অনেকগুলো পাখি থাকে। এই ইফেলসটা একইভাবে কাজ করে। একটা প্যারেন্ট ইফ থাকবে, সেই প্যারেন্ট ইফের আন্ডারে অনেকগুলো ইফেলস থাকতে পারে। কিভাবে লিখছি? সিনট্যাক্সটা কি? আপনার ফার্স্ট ইফ এর আন্ডারে একটা কন্ডিশন থাকবে, এই কন্ডিশনটা যখন সত্য হবে, সত্য হলে কি হবে, এই ইফ এর ভিতরে ঢুকবে। ইফ এর ভিতরে ঢুকে এখানে আমার আরো কন্ডিশন থাকতে পারে। এই কন্ডিশনও যদি সত্য হয় তখন এই ইফ এর আন্ডারে ঢুকবে, ঢুকে এখানে আমার কন্ডিশন টু এক্সিকিউট করবে। কন্ডিশন টু এর আন্ডারে যে কোড সেটাকে এক্সিকিউট করবে। এলস, এই এলসটা কিন্তু এই ইফ এর আন্ডারে কাজ করছে। ঠিক আছে, সো একটা ইফ এর ভিতরে মাল্টিপল ইফ এলস থাকলে সেটাকে আমরা বলছি নেস্টেড ইফ এলস। হ্যাঁ, লেটস সে আপনার এরকম একটা কন্ডিশন যদি থাকে যে আপনারা আজকে ক্যাম্পাস খোলা। আচ্ছা, ক্যাম্পাস খোলা। এখন ফার্স্ট কন্ডিশন হচ্ছে ক্যাম্পাস ইজ ওপেন। ক্যাম্পাস যদি ওপেন হয় তাহলে কি হবে,
তাহলে সেকেন্ড কন্ডিশন আমি দিতে পারি যে উই উইল লুক ফর দ্য টিচার্স। যদি টিচার্সরা অ্যাভেলেবেল থাকে, উই উইল ডু দ্য ক্লাসেস, আদারওয়াইজ উই উইল নট ডু দ্য ক্লাসেস, অর আদারওয়াইজ উই উইল রিটার্ন টু হোম। এরকম, বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা ইফ এলস আরেকভাবে আপনি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ইফ এলস ইফ ল্যাডার। ল্যাডার মিন্স হচ্ছে আপনার সিঁড়ি। এটা অনেকটা সিঁড়ির মতো কাজ করে। দ্যাট মিন্স একটা কন্ডিশন চেক করবে, সেই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে আরেকটা কন্ডিশন চেক করবে। দেখেন, এই কন্ডিশন যদি ফলস হয় তখন আরেকটা কন্ডিশন চেক করবে, ওই কন্ডিশন ফলস হলে আবার অন্য আরেকটা কন্ডিশন চেক করবে, এরকম। দ্যাট মিন্স সিনট্যাক্সটা দেখেন, দেখলেই বুঝবেন। ইফ এর আন্ডারে একটা কন্ডিশন থাকবে, এই কন্ডিশনটা ট্রু হলে তো এর স্টেটমেন্ট ফলো করবে। কন্ডিশন যদি ফলস হয়ে যায় তাহলে এলস ইফ একটা কন্ডিশন চেক করবে, সেটাও যদি ফলস হয়ে যায় তাহলে আবারও এলস থাকতে পারে। এরকম ভাবে আপনি অনেকগুলো কন্ডিশন দিয়ে দিতে পারেন। তবে এই এলস ইফ ইফ এলস ইফ একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে সর্বশেষে যতগুলো কন্ডিশনই আপনি দেন না কেন এরকম এলসিফ এলসিফ দিয়ে দিয়ে, লাস্টে একটা সিঙ্গেল এলস থাকতে হবে। মানে কোনো কন্ডিশনই যদি আমার ট্রু না হয় তাহলে কি হবে সেটাও আপনার শেষে বলে দিতে হবে। ওকে, এগুলো আমরা এক্সাম্পল দেখবো, সবগুলোরই এক্সাম্পল দেখবো। আচ্ছা, এই গেল হচ্ছে আপনার ইফ এলস। এখন আপনি বলতে পারেন যে এটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কোথায় ইউজ হচ্ছে, বা রিয়েল লাইফে এটার আপনার কাজ কি। দেখেন, আপনি যখন আহ আপনার রিয়েল লাইফে এটার কাজ হচ্ছে, আপনি আপনার ধরেন যে ফোন যে চালাচ্ছেন, অ্যাপ্লিকেশন গুলো যে চালাচ্ছেন, আপনি এখন কিসে কথা বলছেন? জুমে, রাইট? সো আপনি এই জুমের অ্যাপটাতে যখন ক্লিক করেছেন তখনই কি জুমটা ওপেন হয়েছে। জুমটা ওপেন হওয়ার পরে আপনি অনেকগুলো অপশন ছিল, তাই না? এখন প্রত্যেকটা একটা অপশনে ক্লিক করলেই ওই অপশনটা ওপেন হচ্ছে। এই যে যদি ক্লিক করেন তাহলে কি ওপেন হচ্ছে, রাইট? এটা কিন্তু আপনার কন্ডিশন চলতেছে প্রত্যেকটা জিনিস। এটার ব্যাক এন্ডে কোড গুলো কিন্তু আপনার কন্ডিশনের উপরে বেস করে হচ্ছে এই অ্যাপ্লিকেশন গুলো রান হচ্ছে। বা আপনি কোনো একটা সুইচ যখন প্রেস করছেন তখন কিছু একটা অন হচ্ছে, সুইচটা যখন অফ করছেন বা ওইটা যখন আপনি ক্লোজ করে দিচ্ছেন তখন কিন্তু অ্যাপ্লিকেশনটা ক্লোজ হয়ে যাচ্ছে। ব্যাক এন্ডে কিন্তু আপনার এই যে ওই অ্যাপ্লিকেশনটা কাজ করার ক্ষেত্রে বা অন হওয়ার ক্ষেত্রে এই ইফ এলস কন্ডিশন গুলো অ্যাপ্লাই করা হয়েছে। বুঝতে পেরেছেন? এখন কন্ডিশন গুলো কিভাবে অ্যাপ্লাই করবেন, কি হবে কন্ডিশন গুলো, সেটা কিন্তু প্রোগ্রামারের উপরে। প্রোগ্রামার সেটা ডিসাইড করবে যে কন্ডিশন আমি কি অ্যাপ্লাই করব। প্রবলেম সলভ হওয়াটা জরুরি, অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়া জরুরি। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার জন্য কি ইনপুট দিতে হবে, কি শর্ত অ্যাপ্লাই করতে হবে, এটা প্রোগ্রামারের ক্যালকুলেট করে শর্তটা বসাতে হবে। আচ্ছা, এখন আমরা একটা ইফ এলস এর এক্সাম্পল দেখবো। আহ লেটস সে আপনারা ইউজারের কাছ থেকে একটা নাম্বার চাইলেন, একটা ইন্টিজার নাম্বার ইনপুট দিতে বললেন, এবং সেই ইন্টিজার নাম্বারটা জোড় নাকি বেজোড় সেটা আপনার প্রোগ্রামটা তাকে লাস্টে আউটপুটে বলে দিবে যে ইউ হ্যাভ এন্টার্ড আ অড নাম্বার অর ইউ হ্যাভ এন্টার্ড অ্যান ইভেন নাম্বার, এরকম। ঠিক আছে, তাহলে সেটার জন্য আপনার কি করতে হবে? এরকম একটা কোড যদি লিখতে বলি তাহলে কি করবেন? ফার্স্টে কি করব? চোখ বন্ধ করে আগে আমি লেটস সে এন নামে একটা নাম্বার, যেহেতু এন একটা ইন্টিজার সংখ্যার জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন, তাই না? এরপরে কি বলছি? ইউজারের থেকে ইনপুট নিতে বলছি। তাহলে ইউজারের থেকে ইনপুট নেওয়ার জন্য আপনি কি করবেন? অবশ্যই ইউজারকে একটা
মেসেজ দিবেন যে প্লিজ এন্টার এনি দিলেন। এরপরে কি করবেন? ইনপুটটা নিয়ে নিলাম। গ্রহণ করার পরে এরপরে কি করতে হবে বলেন? এরপরে আপনার, এখন দেখেন, এখন কিন্তু আপনি ইনপুট নিয়ে নিলেন। নেয়ার পরে এখন আপনার চিন্তা করতে হবে যে একটা সংখ্যাকে যদি আমার জোড় প্রমাণ করতে হয় তাহলে কি শর্ত আমি এখানে দিতে পারি? বলেন তো, কোনো সংখ্যা যদি জোড় সংখ্যাগুলোর মধ্যে প্যাটার্ন খেয়াল করেন, জোড় সংখ্যা কোনগুলো? 2, 4, 6, 8, 10, 12 এগুলো তো জোড় সংখ্যা, তাই না? তো এই জোড় সংখ্যাগুলোর মধ্যে একটা প্যাটার্ন আছে, একটু খেয়াল করেন তো। প্রত্যেকটা জোড় সংখ্যা 2, 4, 6, 8 এগুলোকে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে কি ভাগশেষটা সবসময় কি শূন্য আসবে নাকি অন্য কিছু আসবে? যে জোড় সংখ্যা, যত বড় জোড় সংখ্যাই নেন, আপনার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি নিঃশেষে বিভাজ্য হবে না সংখ্যাটা? ভাগশেষটা তো শূন্য আসবে। সব কি আছেন নাকি ঘুমায় গেছেন? বুঝতে পারছি ম্যাডাম। কি বুঝছেন বলেন তো? আপনারা কি আছেন নাকি সব জাস্ট রেখে চলে গেছেন কোথাও? না ম্যাম, 13 আছি। জন দেখতে 13 জন দেখতে পাচ্ছি আমি, কিন্তু কোনো রেসপন্স করছেন না। মাঝে মাঝে একটু আছি রেসপন্স করতে হবে। আচ্ছা, তো আপনার কোনো একটা জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষটা সবসময়ই কি আসবে? শূন্য আসবে। তাহলে এখানে কন্ডিশনটা কি হতে পারে? ইফ এন, এন কি? যে সংখ্যাটা ইনপুট দিলেন এই সংখ্যাটা এখন, আচ্ছা আমাকে একটা জিনিস বলেন কেউ একজন, যে ভাগশেষ যদি নির্ণয় করতে চাই তাহলে কোন অপারেটর ব্যবহার করব? নোবডি? আচ্ছা, ভাগশেষ যদি নির্ণয় করতে হয় তাহলে কি মডিউলাস অপারেটর ইউজ করতে হবে। সব খেয়ে ফেলছি। আচ্ছা, আর ইকুয়াল সাইনের জন্য কি করতে হয় প্রোগ্রামিং এ? ডাবল ইকুয়াল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর কি ডাবল ইকুয়াল ইউজ করতে হয় ইকুয়াল টু এর জন্য, রাইট? আচ্ছা, সো ইকুয়াল কি করতে হবে? 0। যদি ভাগশেষ এন দিয়ে 2 কে ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে আমি কি করতে পারবো? এটা কি নির্ণয় করলাম? কি বলতে পারবো ইউজারকে? কি দিস ইজ, এটা কি হবে? যদি সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি শূন্য আসে তাহলে সংখ্যাটা কি আসবে? জোড় আসবে না বেজোড় আসবে? হ্যাঁ, জোড় সংখ্যা ম্যাম। তাহলে দিস ইজ অর দিস ইজ ইভেন। আর না হলে এলস। আমি একটা নাম্বার ইনপুট দিলাম, লেটস সে 25। তাহলে 25 কি একটা অড নাম্বার। ওকে, ঠিক
আছে, এই গেল আপনার ইফেলস। ইফেলসে আরো অনেক ধরনের প্রোগ্রাম আছে। লেটস সে আপনি তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় সেটা ফাইন্ড আউট করতে চান। সেক্ষেত্রে কি করতে হবে? তিনটা সংখ্যা গ্রহণ করতে হবে এবিসি। এই তিনটা সংখ্যার মধ্যে কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, কম্প্যারিজন অপারেটর ইউজ করতে হবে। সেই অপারেটর গুলো ইউজ করে আপনার বলতে হবে যে এ, চেক করতে হবে যে এ বি এর থেকে বড় কিনা এবং এ সি এর থেকে বড় কিনা। যদি দুইটার থেকেই বড় হয় তাহলে বলতে পারবো যে এ বড়। না হলে কি চেক করব? বি দুইটার থেকেই বড় কিনা। যদি বড় হয় তাহলে বলতে পারবো বি বড়। আর যদি দুইটা শর্তের কোনোটাই না হয় তাহলে কি বলবো? সি বড়। এই প্রোগ্রাম করতে পারবেন? এখানে কি ইউজ করব? ল্যাডার ইউজ করব। লাস্টে অবশ্যই একটা এলস থাকবে। যদি দুইটার কোনোটা না হয় তাহলে বলতে পারি তাহলে প্লিজ এন্টার থ্রি ইন্টিজার নাম্বার। 5, 10, 8। তাহলে বি ইজ গ্রেটার। ওকে, বুঝছেন? প্রোগ্রামটা বুঝছেন? কোনো কোয়েশ্চেন থাকলে করেন। কারো কোনো কোয়েশ্চেন নাই? সবাই বুঝছেন এটা? করতে গেলে তো আর মাথায় থাকে না। প্রোগ্রামটা কি এখন বুঝতে পেরেছেন যে এই কন্ডিশনটা কিভাবে অ্যাপ্লাই করেছি? কন্ডিশনটা কি বুঝতে পেরেছেন? না বুঝলে এখন কোয়েশ্চেন করতে পারেন যে এই যে বললাম যে এটা বড়, মানে এটা কিভাবে বড় হলো সেটা তো বুঝছি। আপনারা যদি কোনো ম্যাম রেসপন্স এটা না করেন ভালোভাবে বুঝি তাহলে নাই, যদি আবার একবার একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিতেন। আচ্ছা, মানে কোন জায়গাটা বুঝি নাই? ম্যাম আমি কন্ডিশন তো গুলো বুঝি নি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই প্রথম থেকেই আচ্ছা, ইফ এখানে দিয়া, হ্যাঁ কোয়েশ্চেনটা ছিল
যে তিনটা সংখ্যার মধ্যে আপনি ইউজারের থেকে তিনটা সংখ্যা নিবেন এবং তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় সেটা ইউজারকে জানিয়ে দিবেন, মানে ডিসপ্লে করবেন যে কোন সংখ্যাটা বড়। হ্যাঁ, এই প্রবলেমটা সলভ করার জন্য সর্বপ্রথম আমার কি করতে হবে, তিনটা সংখ্যা নিতে হবে। তিনটা সংখ্যা যদি আমি নিতে হয় তাহলে কি তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো আমি তিনটা ভ্যারিয়েবল প্রথমে ডিক্লেয়ার করে দিলাম এ বি সি নামে, এটুক তো বুঝি। এরপরে কি করলাম, ইউজারকে একটা মেসেজ দিলাম যে আপনি তিনটা সংখ্যা ইনপুট দেন। ঠিক আছে, এইটুকুনো মনে হয় মনে তো আছে, প্রিন্টএফ দিয়ে যে ইনপুট আপনার কোনো একটা কিছু ডিসপ্লে করা যায়, এটা তো মনে আছে নাকি? জি ম্যাম, এগুলো মনে আছে। আচ্ছা, এরপরে আসেন স্ক্যানএফ। স্ক্যানএফ কেন নিলাম, আমি তিনটা সংখ্যা গ্রহণ করার জন্য, তিনটা সংখ্যাকে রিড করার জন্য স্ক্যানএফ নিলাম। তো যেহেতু তিনটা সংখ্যা আছে তাহলে কি লাগবে, তিনটা ফরম্যাট স্পেসিফায়ার লাগবে। ইন্টিজার তাহলে তিনটা %d। আর কি লাগবে, তিনটা সংখ্যা যেহেতু ইনপুট নিচ্ছি তাহলে কোথায় কোথায় রাখবো সেটাও বলে দিতে হবে। এ এর মধ্যে একটা সংখ্যা স্টোর করব, বি এ আর একটা সংখ্যা স্টোর করব, সি এ আর একটা স্টোর করব, তাই না? আচ্ছা, এরপরে আসেন এখন কি করতে হবে, এখন তিনটা সংখ্যা আছে এখানে এ বি আর সি, তিনটার মধ্যে যে কোনো একটা বড় হবে। এখন দুইটা তো বড় হতে পারবে না একই সাথে, যে কোনো একটাই বড় হবে, তাই না? তো যে কোনো একটা যদি বড় হয়, ধরে নিলাম আমার ধরতে হবে প্রত্যেকটা কন্ডিশন আমার চেক করতে হবে, মানে প্রত্যেকটা সিনারিও আমার চেক করতে হবে। তো প্রথম সিনারিও কি হতে পারে, এ বড় হইতে পারে, তাই না? এ বি এর থেকে বড় হতে পারে, এ সি এর থেকে বড় হতে পারে। এখন এ যদি বি এবং সি দুইটার থেকেই বড় হয় তাহলেই আমি বলতে পারবো যে এ বড়, তাই না? তো সেই কন্ডিশনটা আগে আমি অ্যাপ্লাই করলাম। কিভাবে অ্যাপ্লাই করলাম, এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড, মনে আছে তো অপারেটর, লজিক্যাল অপারেটর মিড টার্মের প্রশ্নেও ছিল, লজিক্যাল অপারেটর। অ্যান্ড মানে কি, এবং। অ্যান্ড হলে দুইটা অ্যান্ড পাশাপাশি লিখতে হয়। এবং এ যদি সি এর থেকেও বড় হয়, এ ইজ গ্রেটার দেন সি। এবং মানে কি, এই দুইটা কন্ডিশনই সত্য হইতে হবে, তাই না? দুইটা কন্ডিশনই সত্য হলে আমি বলতে পারবো কি এই পুরো স্টেটমেন্টটা সত্য, তাই না? জি ম্যাম। নাকি? জি ম্যাম। আর দুইটার মধ্যে কোনো একটা যদি মিথ্যা হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, পুরোটাই মিথ্যা হয়ে যাবে। এরকমই তো পড়ছিলাম, তাই না অপারেটরে? দেখেন অপারেটরের জি পড়া ম্যাম। কিন্তু কম, কিন্তু এখন কাজে লাগবে। সো অপারেটরটা একটু যারা ভুলে গেছেন একটু জাস্ট এক নজর দেখে আসবেন, দেখে নিবেন। আচ্ছা, তাহলে কি হলো দেখেন, যদি আমার প্রথম শর্তটা সত্যি হয়, মানে ইউজার যেই নাম্বারই দেখ না কেন, এ যদি বি এর থেকে বড় এবং এ যদি সি এর থেকেও বড় হয়, দুইটাই যদি সত্যি হয় তাহলে কি প্রিন্ট করবে, এই ইফ এটা তাহলে কি ট্রু। ট্রু হলে প্রিন্ট করবে কি, এ ইজ দ্য গ্রেটার ভ্যালিউ, রাইট? আচ্ছা, এখন কোনো কারণে ধরেন যে আপনার বি বড় ছিল, বি যদি বড় হয় তাহলে কি এই পুরাটাই মিথ্যা হয়ে যাবে না? এই হ্যাঁ, কন্ডিশনটা তো মিথ্যা হয়ে যাবে। পুরোটা মিথ্যা হয়ে গেলে কি হবে, এখানে আর ঢুকবেই না, মানে এই ইফের আন্ডারে আর কি আছে ও আর দেখবে না। ও কি করবে, ও সরাসরি জাম্প করে এখানে চলে আসবে। হ্যাঁ, এখানে এসে আবার তাহলে আমার কি চেক করতে হবে, দেখেন আমার আবার চিন্তা করতে হবে যে আচ্ছা ঠিক আছে, যদি এ এর থেকে আবার কোনোভাবে বি বড় হয় তাহলে তো আমার বি কেও ওটাও যাচাই করতে হবে। তাহলে আরেকটা কি যাচাই করতে পারি, বি এ এর থেকে বড় এবং বি সি এর থেকে বড় কিনা। যদি এটা হয় তাহলে আমি বলতে পারবো কি বি বড়। তো সেকেন্ড কন্ডিশন আমি অ্যাপ্লাই করলাম যে বি ইজ গ্রেটার দেন এ অ্যান্ড বি ইজ গ্রেটার দেন সি ইজ অর নট। যদি এটা সত্যি হয় তাহলে কি বলতে পারবো, বলতে পারবো যে বি ইজ গ্রেটার। বুঝতে পারছি এই পর্যন্ত? জি ম্যাম। হুম। এখন জি ম্যাম। এখন এই দুইটার কোনোটাই যদি না হয়, দেখেন প্রথম কন্ডিশনে আমি অলরেডি চেক করছি, এখানে কি কি চেক করছি আপনি দেখেন, চেক করছি যে এ বি এর থেকে বড় এবং এ সি এর থেকে বড় কিনা।
এখন এরকম হতে পারে যে এ বি এর থেকে বড় ঠিকই, কিন্তু সি এর থেকে বড় না, তাই না? অথবা এরকম হইতে পারে যে এ বি এর থেকে বড় না, কিন্তু সি এর থেকে বড়। এই দুই রকম জিনিস হইলেই তো এটা মিথ্যা হবে, তাই না? আচ্ছা, তার মানে এখানে আমি তিনটা পসিবল ওয়ে কিন্তু চেক করে ফেলছি। কি কি? একটা হচ্ছে এ বি আর সি দুইটার থেকেই বড়। আর একটা হচ্ছে এ বি এর থেকে বড় কিন্তু সি এর থেকে ছোট। আরেকটা হচ্ছে এ বি এর থেকে ছোট কিন্তু সি এর থেকে বড়। তিনটা পসিবল ওয়ে আমি এই শর্তটাতে আমার কিন্তু চেক হয়ে গেছে। আচ্ছা, এখন এটা যদি সত্যি হয় তাহলে তো বুঝেই গেলাম যে এই বড়, কিন্তু মিথ্যা হলে দুইটা পসিবল ওয়ে চেক হয়েছে, হয় বি বড় হয়েছে এর থেকে অথবা সি বড় হয়েছে এর থেকে, রাইট? এখন দেখেন এই কন্ডিশনটাতে এসে বাকিটাও কিন্তু চেক হয়ে যাবে। কি চেক হয়ে যাবে? দেখেন এই কন্ডিশনটা যদি কোনো কারণে মিথ্যা হয়, তার মানে কি, হয় এখানে এ বড়, না হলে এখানে সি বড় বি এর থেকে, দুইটার যে কোনো একটা। এখন এইখানে আমি অলরেডি চেক করে আসছি যে এ বি এর থেকে বড় অথবা এ সি এর থেকে বড়, যে কোনো একটা বড় হইতে পারে, তাই না? বা দুইটা থেকেই ছোট হইতে পারে। আবার এখানে এসে চেক করলাম কি, বি এর সাথে চেক করলাম, আবার সি সি এর সাথে কম্প্যারিজন করলাম, সরি এ এর সাথে কম্পেয়ার করলাম, আবার সি এর সাথেও কম্পেয়ার করলাম। তার মানে এই দুইটাই যদি কোনো কারণে মিথ্যা হয়ে যায়, তার মানে আমার আর কিছু চেক করার দরকার নাই, আমি সরাসরি বলে দিতে পারবো তাহলে সি বড়। কারণ এ কেও আমি চেক করছি দুইটার সাথে, বি কেও আমি দুইটার সাথে চেক করছি, দুইটাই যেহেতু মিথ্যা, তাহলে কি অবশ্যই সি বড়। আর কোনো কিছু মানে আমার ফার্দার আর কোনো কন্ডিশন অ্যাপ্লাই করার দরকার নাই। বুঝতে পারছি? বুঝি নাই। দেখেন, প্রথম কন্ডিশনে আপনি এমন একটা কন্ডিশন দিয়েছেন প্রথমটাতে, যেখানে আমি চেক করছি কি এ বি এর থেকেও বড় এবং এ সি এর থেকেও বড়, রাইট? এখন এইটা মিথ্যা। তার মানে কি, এ যে কোনো একটার থেকে অবশ্যই ছোট অথবা দুইটার থেকেই ছোট, রাইট? তার মানে এখানে হয় বি বড় অথবা সি বড়। হ্যাঁ, এখানে মিথ্যা হয়েছে। সেকেন্ড কন্ডিশনে এসে আপনি কি চেক করলেন? বি এর সাথে কম্পারিজন করলেন, এর সাথেও করলেন সি এর সাথেও করলেন, তাই না, বি কে। এটাও যদি মিথ্যা হয়ে যায়, তাহলে আপনি বুঝলেন কি, তার মানে এখানে আমার এ বড় হইতে পারে অথবা সি বড় হইতে পারে। এখন প্রথমটাতে যেহেতু আমি অলরেডি দেখে আসছি যে এ বড় না, আবার এখানে এসেও দেখলাম বিও বড় না, তাহলে কি বড় হবে? লাস্ট অপশন কি? সি বড় হবে। তাহলে আর কোনো অপশন মানে আর কোনো কন্ডিশন তো আমার চেক করার দরকারই নাই। যদি আমার দুইটাই মিথ্যা হয়ে যায়, তাহলে তো আমি সরাসরি লাস্টে এলসে বলে দিতে পারি যে তাহলে আপনার সি বড়, আর কিছু চেক করার দরকার নাই। বুঝতে পারছি? জি ম্যাম। হুম, ক্লিয়ার? এখন আপনি যদি এটাকে হাতে কলমে একটু চেক করতে চান, তাহলে দুই তিনটা সংখ্যাও আপনি নিয়ে চেক করতে পারেন। যে কোনো সংখ্যা, ধরেন আপনি প্রোগ্রামটা যখন রান করলেন, রান করে আপনি যে কোনো তিনটা নাম্বার বলতে পারেন। ধরেন যে তিনটা পসিবল ওয়েতে চেক করতে পারেন, একবার এ কে বড় দেন, একবার বি কে বড় দেন, একবার সি কে বড় দেন, দিয়ে দেখেন যে আসলেই আপনারটা। তো প্রথমে ধরেন আমি এ কে বড় দেই, হ্যাঁ, দেখেন বলতেছি কিন্তু এ ইজ গ্রেটার, তাই না? আচ্ছা, এবার মনে করেন আমি বি কে বড় দিব, হ্যাঁ, বি ইজ গ্রেটার ভ্যালিউ। লেটস সে এখন আমি সি কে বড় দিব। ঠিক আছে, তার মানে আমার তিনটা পসিবল ওয়েতেই আমার প্রোগ্রামটা কিন্তু রান করতেছে।
অ্যান্ড কারেক্ট ভ্যালিউ আসতেছে, মানে কারেক্ট আউটপুট দেখাচ্ছে, তার মানে আমার শর্তগুলো ঠিক আছে। সো আপনি যখন কোনো প্রোগ্রাম রান করবেন বা প্রবলেম সলভ করবেন, তখন কোডটা লিখার পরে আপনি যখন প্রোগ্রামটাকে মানে ভ্যালিউ বসাচ্ছেন, ইনপুট দিচ্ছেন, ইনপুট দিয়ে যখন আউটপুটটা দেখছেন, তখন সব পসিবল ইনপুট দিয়ে আপনার চেক করতে হবে যে আপনার সঠিক রেজাল্ট আপনি পাচ্ছেন কিনা। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার যেই প্রোগ্রামটা আপনি লিখেছেন এটা ঠিক আছে। বুঝতে পারছি? যখন আপনি ইন ফিউচার যখন আপনি ওই যে আরডিনো উনোতে কোড করবেন, তখন দেখবেন পিন নাম্বার গুলো সঠিকভাবে না দিলে কিন্তু আপনার আউটপুটটা আসবে না। হ্যাঁ, সেখানেও কিন্তু আপনার এই কন্ডিশন গুলো অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে বুঝতে হবে যে এই পিনের সাথে এই পিন অ্যাড করলে তাহলে আমার এই হাতটা ঘুরবে বা হাতটা উঠবে, না হলে উঠবে না। সো কোনটার সাথে কোনটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু আপনার প্রত্যেকটা পসিবল ইনপুট দিয়েই আপনি বুঝবেন যে আউটপুটটা আসছে কিনা ঠিকঠাক মতো। আচ্ছা, আজকে এই পর্যন্তই, আজকে আর ফার্দার কিছু পড়বো না। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা লুপ শুরু করব। হ্যাঁ, কন্ডিশনাল স্টেটমেন্ট এই পর্যন্তই শেষ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন